জানাচ্ছি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দেখুন, এই শোক প্রস্তাব তো এর আগেও হয়েছে এবং যারা যুদ্ধাপরাধের দায়ে দুটো বিষয় উল্লেখ করেছেন মাহফুজ আলম। হ্যাঁ, কিন্তু ভাই তো সেই প্রসঙ্গে কোনো কথা বললেন না। তার মানে যদি সেইখানে আপত্তি থাকে তো আপত্তি তো যুদ্ধাপরাধের ব্যাপারেও ছিল, তো আপত্তির ক্ষেত্রেও কিন্তু অনেক ভাগযোগ আছে। এবং সেই জায়গায় আপনি দেখুন যে এই রক্ষী বাহিনীর প্রধান বলা হলো, আপনি যে কোনো জায়গায় যে কোনো তথ্য যদি আপনি দেন আপনি একটু চেক করলেই পাবেন ক্যাপ্টেন ANM নুরুজ্জামান হচ্ছেন রক্ষী বাহিনীর প্রধান। এবং সেখানে যে ছিল, আমি এখানে কোনো কারো পক্ষে সাফাই গাছি না, এটা ঐতিহাসিক সত্য যেগুলো। এখন ধরেন বিভিন্ন তথ্য থাকে, তো আমরা যখন বর্তমানে যা হচ্ছে, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শুক্রবার দিন, একটা নৈরাজ্য চলছে, ইচ্ছা মতো যা খুশি ইতিহাস বলে দেওয়া হচ্ছে, রাজনৈতিক নেতাদেরকে হীন চরিত্র হিসেবে প্রমাণ করা হচ্ছে যে তারা অত্যন্ত খারাপ চরিত্র। এটার কারণটা কি? যারা বাংলাদেশ তৈরিতে ভূমিকা রেখেছেন বিশেষত তাদেরকেই কিন্তু এইভাবে আক্রমণ করা হবে। যারা যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির আদেশ হয়েছিল তাদেরকে নিয়ে যখন শোক প্রস্তাব করা হলো তাদেরকে নিয়ে কিন্তু একটি শব্দ ব্যয় করা হবে না। এই যে একটি চরিত্র হননের যে চেষ্টা, এলো পাথারি চেষ্টা, এটার কারণ কি? কারণ হচ্ছে ওই যে মুক্তিযুদ্ধে একটি রাজনৈতিক দলের বিশেষ অবদান। এই যে এই ট্র্যাক রেকর্ডটি কি করে ভাঙা যায়? ওই ভাঙতে গেলে চরিত্র হনন করতে হবে, তখন বলতে হবে ভারতীয় দোসর, তখন বলতে হবে ইত্যাদি ইত্যাদি নানান রকম অপমান সূচক নানান ধরনের কথা, এবং যেটার সাথে কোনো ঐতিহাসিক প্রামাণ্য দালিলিক প্রমাণ থাকবে না। আপনি দেখুন যে রক্ষী বাহিনীর যেই সমস্যার কথাগুলো আসে বিভিন্ন জায়গায়, এটা তো কেউ অস্বীকার করছে না। হ্যাঁ, অনেক কিছুই ঘটেছে এবং সেটা একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত দেশ, মাত্র একটি সদ্য স্বাধীন একটি দেশ, যাকে অনেকে স্বীকৃতিও দেয়নি তখন। পেয়ারের পাকিস্তানও তাদের স্বীকৃতি দেয়নি, পেয়ারের অন্যান্য ইসলামিক দেশগুলোও দেয়নি। তো সেই ক্ষেত্রে এত নানান রকম সমালোচনা, নানান রকম প্রতিবন্ধকতার মাধ্যমে যেই দেশটির আত্মপ্রকাশ, ওই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরুতেই কিন্তু তার ভারতীয় সৈন্যগুলোকে এখানে যারা ছিলেন তাদেরকে প্রথম দফাতেই পাঠিয়ে দিলেন। এবং যদি সেটা বারবার বলা হচ্ছে অঙ্গরাজ্য বানানোর চেষ্টা, অঙ্গরাজ্য বানানোর জন্য চেষ্টা করতে হবে কেন? সরাসরি অঙ্গরাজ্যই তো করে ফেলতে পারতেন। সে তার জন্য এত জেল, তার জীবনের 3 ভাগের 1 ভাগই জেলে কাটিয়ে দিতে হলো কেন? এবং তার এই যে তোফায়েল আহমেদ, তিনি তার যে রাজনৈতিক বর্ণাঢ্য ক্যারিয়ারের কথা আমরা জানি, ছাত্র আন্দোলন, মানুষের যে এই বিপুল আত্মত্যাগ, কি কারণে? আপনি এটাকে বলা হয় 71-এর চেতনা ব্যবসা। এই ব্যবসা কেন শুধুমাত্র আমাদেরকেই কাউকে করতে হয়? এই ব্যবসা কেন সবাই মিলে আমরা করি না? কারণ দেশটা তো আমাদের সবারই। যদি এটা ব্যবসায়ী হয়ে থাকে, এই দেশের জন্য এই ব্যবসা আমরা সবাই করি না কেন? কেন মুক্তিযুদ্ধের প্রতি এত কিছু মানুষের এত রাগ ওই পাকিস্তান থেকে ভাঙলো কেন? এবং এই জায়গাতেই এই যে এই বিরুদ্ধ যাত্রার কারণেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বলতে হয় যে এই নৈরাজ্য কেন কারা তৈরি করতে চায়? যারা সব কিছু ভেঙে দিতে চায়, যারা সকল সুবচন নষ্ট করতে চায়, যারা শ্রদ্ধা, সিনিয়রদের প্রতি শ্রদ্ধা, নানান রকম আমাদের যে পারম্পর্য, যেই রকম শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক আমাদের, এই সব কিছু কেন আমরা নষ্ট করে দিচ্ছি? কেন লাগাতার মাজার ভাঙা হলো? কেন মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো? কেন পাকিস্তানকে হানাদার বাহিনী বলা হলো BCS পরীক্ষায়? কেন মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ বলা হলো? সব কিছুই কেন অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় হলো? এই অন্তর্বর্তীকালীন সরকার কেন একটি সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তিকে এভাবে পৃষ্ঠপোষকতায় করে একটি পটভূমি তৈরি করলেন যাতে তারা জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হতে পারে? এবং এই জায়গায় আপনি দেখুন, আজকে যখন সংসদে আমরা এই দৃশ্যটি দেখছি যে তোফায়েল আহমেদ সহ 16 জনের ব্যাপারে শোক প্রস্তাব এবং সকলেই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছে, সেইগুলো কিন্তু একটি ভালো উদ্যোগ বলে, ইতিবাচক উদ্যোগ বলে আমার কাছে মনে হচ্ছে। আমরা রাজনীতিতে যত বেশি অন্তর্ভুক্তিমূলক আচরণ করতে পারবো, সেখানে কিন্তু জামায়াতে ইসলামীকেও আমরা অন্তর্ভুক্তিমূলক আচরণের মধ্যেই চাই। এবং তাদের যারা যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিলেন তাদের ব্যাপারে বিচার হবে, দলগতভাবে তাদের যে ভূমিকা ছিল সেটা হবে, কিন্তু তাকে দেশ থেকে বের করে দেওয়ার কোনো
দাবি আসতে পারে না। ঠিক একইভাবে যারা অন্যান্য দলগুলো আছে কথায় কথায় অমুককে আমি বের করে দিব, তমুক ভারতীয় দোসর, তমুক ভারতীয় দালাল, তমুক এটা তমুক সেটা, এই জাজমেন্ট করার দায়িত্ব কিন্তু একটা আইন বিভাগ আছে, একটা আইন আদালত আছে। আপনার কোনো অভিযোগ থাকলে সেখানে যান। আপনি 5 জন 10 জন মিলে আপনারা বলে দিচ্ছেন অমুককে বের করে দাও, তমুককে এটা করো, তমুককে সেটা করো। সেইটার অন্তর্বর্তী সরকারের সময় এই মাহফুজ সাহেবরাই সেটা চালু করে। কিন্তু জনাব মাহবুব আজিজ, আমি একটু শেষ করি। 24-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমা চায়নি, দায় স্বীকার করেনি, কিন্তু কোনো কারণে কি আমরাই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছি রাজনীতিতে? আওয়ামী লীগ ক্ষমা চায়নি, সেটার দায় তারা বহন করবে। আপনি তাকে নির্বাচনের মাধ্যমে লাল কার্ডের ব্যবস্থা করতেন, আপনি আমি মিলে ঠিক করে দেব যে অমুক ফ্যাসিস্ট, তাহলে তো জামায়াত ইসলামীকেও আমাদের ঠিক করে দিতে হয় যে তারা 30 লক্ষ মানুষের বিরুদ্ধে যেভাবে যা দিয়েছিল তারা কি করে প্রাসঙ্গিক হচ্ছে রাজনীতিতে। অর্থাৎ কারো ক্ষেত্রে আপনি এক ফল আরেকজনের জন্য আরেক ফল তো করতে পারেন না। এই বিভাজন রাজনীতিতে এক ধরনের স্বার্থ বুদ্ধি বলে মনে হয়। আপনার আওয়ামী লীগের মতো একটি বড় দলকে আপনি যদি অনুপস্থিত করে রাখেন রাজনীতিতে, এটা খুব বেশি দিন রাখতে পারবেন না, এটা যুক্তিসঙ্গতভাবে সম্ভব নয়। এবং যখন সম্ভব নয় তখন সেটা মাথাচাড়া দিবে নানাভাবে।